গেল 6 মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চাইলেন আরও কিছুটা সময়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনের কর্মসূচি। গুম প্রতিরোধে 30 অগস্ট সংসদ অভিমুখে জামায়াতের পদযাত্রা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। 12 রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশ্নে জুলুস। কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় বিভিন্ন সড়ক উৎসবমুখর হয়ে ওঠে। সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ার উদ্যোগে এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবীকে যারা বিদাত কিংবা শিরক মনে করে তারা মুমিন হতে পারে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ শহীদুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি। মুদাসির আলীর প্রতিবেদন। 12 রবিউল আওয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের দিন উদযাপনে বুধবার সকালে ঢাকার রমনায় সভা ও র্যালির আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া মইনিয়া শহীদিয়া মাইজ ভান্ডারি। এতে যোগ দেন বহু ধর্মপ্রাণ মুসল্লিরা। তাদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা জানান। নবীর কারণে ঈদ, রোজা, নামাজ, হজ জায়গা সব পেয়েছি, সেজন্য নবীর আসার কারণে আমরা খুশি উদযাপন করতেছি। উনার দুনিয়াতে আসার কারণে দুনিয়াটা উনার একটা রহমত স্বরূপ, আখিরাত রহমত স্বরূপ। মিলাদুন নবীকে নিয়ে এই যে বেদাত এটা সেটা এই যে যারা বলে তারা কিভাবে বলে, তারা তো আসলে নবীকে ভালোই বাসেন না। শুরুতে সভায় পবিত্র ঈদ মিলাদুন্নবীর গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয় এবং এর বিরোধিতাকারীদের সমালোচনা করেন বক্তারা। সাধারণ মানুষের মধ্যে অরাজকতা তৈরি করে তারা আর কেউ নেই, তারা মিলাদ বিরোধী, তারা মাজার বিরোধী, তারা শবে বরাত বিরোধী, তারা আশুরা বিরোধী, তারা ওলি আল্লাহ বিরোধী। তাদের কাছ থেকে মাজারও রেহাই পায় না, মরা মানুষ কবরেও রেহাই পায় না। আমার নবীর মতো করে কোন সৃষ্টিকে বানানো হয় নাই। পরে মাইজ ভান্ডারির প্রধান সৈয়দ শহীদউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ঈদে মিলাদুন্নবীকে যারা বিদাত বলে তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। যারা বলে নবীর মিলাদুন নবী বেদাত, আসলে এরা দুশমনের রসুল, গোস্তাকের রসুল, বিয়াদবের রসুল। যারা আল্লাহ তো হাজির নয়, আল্লাহ হচ্ছে বাতেন। সুতরাং নবী আল্লাহ রসুলকে যারা ইজ্জত করে না, সম্মান করে না, এরা মুসলমান হইতে পারে, মুমিন হইতে পারে না। পরে দোয়ায় মুসলিম বিশ্বের শান্তি কামনা করা হয়। পরে একটি র্যালি বের হয় যা দোয়েল চত্বর হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে রমনায় গিয়ে শেষ হয়। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর বিএনপির উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সাম্য ও মানবিক সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশের মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠানে আলোচনা সভা, দরুদ পাঠ এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নারায়ণগঞ্জে জশ্নে জুলুস র্যালি বের করে। সকালে শহরের নেতাইগঞ্জ বাইতুল ইজ্জাত জামে মসজিদের সামনে থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঈদ মিলাদুন্নবী পালন করা ইবাদত, কোরআন সুন্নাহর আলোকে এটা জায়েজ ইবাদত। অসংখ্য দলিল এই ব্যাপারে রয়েছে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়। আশুগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের র্যালি বের করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফের উদ্যোগে উত্তরবঙ্গে বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফেনীতে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে। নাটোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নেত্রকোনায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমাদের এই শান্তিপূর্ণ র্যালিতে আমরা সারা বিশ্বকে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। আহলে তরিকত যারা রয়েছে আমরা নবীর মহাব্বতটাকে প্রদর্শন করার চেষ্টা করি এবং সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, সবাই নবীর আশিক হন, প্রেমিক হন, নবীকে ভালোবাসুন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জশ্নে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। গত 6 মাসে অপরাধ করে কেউই ছাড় পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল, তবে এখন তাদের মনোবল ফিরেছে। রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সম্ভব নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সরকার সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আজকের অনুষ্ঠানের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রাসূলের আদর্শ অনুসরণ করে রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে আমাদের মহান ব্রত। অপরাধ সংগঠিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যে সব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যাসহ সাম্প্রতিক ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, মনোবল ফিরে পেয়ে গতিশীল হচ্ছে পুলিশ বাহিনী। এই বাহিনীকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উত্তরণ ঘটানো দরকার বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল অপরাধীরা তারা আইনের আওতায় আসবে, তাদের বিচার হবে, এটা জনগণ চায়। আপনার হাত দিয়ে এই দেশে একটি শান্তিময় পরিবেশ তৈরি করবে, দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত হবে। মানুষ শুধু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। তো এই গুরু দায়িত্ব আপনার হাতে, আপনি সেটা করবেন এটাই আশা রাখে। জনগণের ভোটে নির্বাচিত সরকার সব ক্ষেত্রে মানুষের অধিকার প্রতিষ্ঠা কাজ করছে বলেও জানান তিনি। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বর থেকে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যৌথ সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির প্রথম দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। আর 5 সেপ্টেম্বর আলোচনা সভা আয়োজন করবে বিএনপি। ব্রিফিংকালে রুহুল কবির রিজভী বলেন, 6 মাসে সরকার ব্যর্থ হয়েছে, বিরোধী দলের এমন বক্তব্য সঠিক নয়। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতেহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন।
সরকারের একের পর এক ব্যর্থতায় জাতি অনেকগুলো সংকটে পড়েছে বলে দাবি করেছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে এক বৈঠক শেষে এ দাবি করেন তিনি। আগামী 30 আগস্ট গুম দিবসে শাহবাগ থেকে সংসদ ভবন পদযাত্রার ঘোষণাও দেন আজাদ। অকার্যকর সংসদ থেকে জনগণ মুক্তি চায় বলে উল্লেখ করেন তিনি। এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীতেও হয়েছে, সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হবে শাহবাগ থেকে। দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাস্তবতার চেয়ে এই বিষয়ে রটনা হচ্ছে বেশি। বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সরকার সারে অনেক ভর্তুকি দিচ্ছে জানিয়ে সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এর আগে তিনি ঈদে মিলাদুন্নবী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোগীদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সার যে সরকার সরবরাহ করে প্রচুর পরিমাণ আমরা ভর্তুকি দিয়ে থাকি, কিন্তু যেটা আলোচনা আসছে কিছু কিছু জায়গায় যে সারের ঘাটতি রয়েছে, বাংলাদেশে কোনো সারের ঘাটতি নেই। আমরা চেষ্টা করতেছি যাতে ডিলারের সংখ্যা বাড়ানো যায়, প্রতি ইউনিয়নে আরেকজনকে বাড়ানো হবে, খুচরা বিক্রেতার সংখ্যা আমরা বাড়িয়ে দিচ্ছি এবং আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স। সার নিয়ে যদি কেউ দুর্নীতি করে বা অসৎ পথে যাওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম রেলওয়ের পুরাতন ডিপো থেকে মালামাল চুরি ও ইস্যু নোটের বেশি মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদার সিন্ডিকেটের বিরুদ্ধে। এই ডিপোতে কারখানা সহ বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পরিমাপের জন্য আনা হয়। অভিযোগ রয়েছে অধিকাংশ সময়ই বিকল দেখানো হয় ডিজিটাল ওয়েট স্কেল মেশিন। বিস্তারিত এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদনে। চট্টগ্রাম রেলওয়ের পুরাতন মালামাল বিক্রির ডিপো। রেলওয়ের কারখানা সহ বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পরিমাপের জন্য আনা হয় এখানে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এখান থেকে মালামাল চুরির কথা স্বীকার করলেন ডিপোর দায়িত্বে থাকা এই কর্মকর্তা। টুকটাক চুরি হয়। এই যে একটা ওয়াল অনেক লেখালেখির পরে হয়েছে, দেখেন ওয়ালের উপরে তার কাটা না দিয়ে ব্রোকেন গ্লাস দিছে। এটাতে ওয়ালটা অনেক ভালো হয়েছে, সেফটি আছে, ঠিক আছে। ভিতরে ছোট ওয়াল ছিল, এখন বড় ওয়াল হয়েছে, কিন্তু এটা তার কাটা দিলে আরো অনেক সেফ হইতো। শুধু তাই নয়, দীর্ঘদিন মালামাল পড়ে থাকায় সেগুলো নষ্ট হওয়ার কথাও জানান তিনি। সব খোলা আকাশের নিচে বৃষ্টি বাদলে মালামালগুলি নষ্ট হয়, তারপরে মাটির সাথে মিশে যায় অনেক লোহা জাতীয় মালামাল। অভিযোগ রয়েছে 2018 সালে মালামাল পরিমাপের জন্য এখানে ডিজিটাল ওয়েট স্কেলটি স্থাপন করা হলেও সেটা বিকল করে রেখে ইস্যু নোটের বেশি মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দায়িত্বরতরা। তবে অভিযোগ আংশিক স্বীকার করে এই কর্মকর্তা বলেন, অতীতে এরকম ঘটনা ঘটলেও বর্তমানে কোনো অনিয়ম হচ্ছে না। আমার মেশিন এখানে কোনো কালেই নষ্ট ছিল না, যেটা ছিল সেটা হলো প্রিন্ট হইতো না। ইউনুসেফ যখন মেশিনটা এখানে বসাইছে, বসানোর পরে যারা কন্ট্রাক্টর বসাই গেছে তাদেরকে দিয়ে আপনি যে প্রিন্ট কপিটা বের করার সেট আপ করে নিতে হবে না, এটা উনি করেন না। এ ব্যাপারে জানতে রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সুবক্তগিনের কাছে গেলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, চট্টগ্রাম। দেশে একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 1098 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 950 শিশুর। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,52,736 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,33,573 রোগী, যাদের মধ্যে 1,28,765 জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। হাম ও ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ কাটছেই না। সাম্প্রতিক সময়ে এডিস মশাবাহিত রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলেন, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি, সচেতনতার অভাব এবং চিকিৎসার সীমাবদ্ধতায় ডেঙ্গু মোকাবেলা কঠিন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন তারা। এদিকে হামে আক্রান্তের হার নিম্নমুখী হলেও স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছায়নি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
2000 সালে দেশে প্রথমবারের মতো শনাক্ত হয় ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। তারপর কেটেছে 25 বছর, কিন্তু এখনো কার্যকর হয়নি সমন্বিত মশক নিধন কার্যক্রম। ডেঙ্গু প্রজননের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় এবার বর্ষার আগেই রোগটির ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর্দ্র আবহাওয়া, টানা বা থেমে থেমে বৃষ্টি এবং জমে থাকা পরিষ্কার পানি ডেঙ্গু বিস্তারের উপযুক্ত পরিবেশ। দেশ জুড়ে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। চলতি বছরে মৃত্যুর সংখ্যা 100-র কাছাকাছি। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 31,000। জ্বর হয়েছে, প্রথম 102 জ্বর ছিল, পরে দ্বিতীয় দিন জ্বর কমে গেছে, তৃতীয় দিন শরীর দুর্বল দেখে টেস্ট করাইছি, পজিটিভ আসছে। সবগুলো পরীক্ষা করার পরে পরের দিন রিপোর্ট বেরোইছে, রিপোর্ট দেখানোর পরে নাকি ডেঙ্গু পজিটিভ আসছে। সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। জনসাধারণ অথবা অ্যাডমিনিস্ট্রেশন বা আমরা সিটি কর্পোরেশন থেকে যদি বলি, এর বাইরে কিন্তু তাহলে প্রকৃতিরও এখানে একটা ব্যাপার থেকে যায়। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপারে আমরা যেটা খেয়াল করি যে এই ধরনের টেন্ডেন্সি যখন থাকে, তো ওই বছরগুলিতে দেখা যায় যে এডিস মশার বংশবৃদ্ধিও বেশি হচ্ছে এবং ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি থাকে। বাংলাদেশের যে সিচুয়েশন আছে তাতে আমার যে স্বাস্থ্যকর্মীর যে সংখ্যা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, এটা দিয়ে যদি আমার আক্রান্ত সংখ্যাটা অনেক বেশি হয়, তখন কিন্তু এটা কিন্তু একটা চাপ পড়ে যায়। এদিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হামের সংক্রমণ। 15 মার্চ থেকে দেশে প্রায় 19,000 হাম রোগী শনাক্ত হয়। মৃত্যুর সংখ্যা প্রায় 950। আক্রান্ত 65% শিশু মাঝারি থেকে তীব্র অপুষ্টিতে ভুগছে। বাসায় যে আবার জ্বর, পরে আমি ওই জায়গায় একটা মেডিকেলে গেছি, এক্সরে করাইছি, পরে আর বুকের ভিতরে নিউমোনিয়া হইয়া আর কফ জমছে বুকের ভিতরে। ঠান্ডা কাশির পরে মনে জ্বর আসছে, জ্বর পরে মনে হয় হাম দেখা দিচ্ছে। 8টা ক্লিনিক গেছি আর 2টো হাসপাতালে গেছি, আমি কোন জায়গায় রাখি না রাখার পরে খুলনার তো 10,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা ডাইরেক্ট ঢাকায় চলে আসি। বাংলাদেশ শিশু হাসপাতালের উপপরিচালক জানান, 6 মাস পর হামে আক্রান্তের হার কিছুটা নিম্নমুখী। ইনশাল্লাহ কমেছে, অবশ্যই কমেছে, আরও কমবে, যেহেতু তার পুষ্টিহীনতা, সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। কম থাকলে মেজেস আরও অন্যান্য রোগও ধরতে পারে। তো মেজেসটা বেশি যেহেতু সংক্রামক, এই কারণে তাড়াতাড়ি ধরে যায়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিশুদের জ্বর হলেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে আসামি ও বাদীপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে বিদিশা এরশাদকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। উনি মামলার সাজা হওয়ার পরও বিজ্ঞ আদালতের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে বিজ্ঞ আদালতে আসেন নাই। আজকের সেই মামলায় গতকালকে তাকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে এনেছে। আমরা বিজ্ঞ আদালতে যুক্তি উপস্থাপন করে বলেছি যে এই মামলার যেহেতু ধারাটি জামিন অযোগ্য এবং এই মামলাটি এই বিজ্ঞ আদালত থেকে জামিন দেওয়ার কোনো সুযোগ নাই, সে কারণে বিজ্ঞ আদালত আমাদের বাদীপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে সিটিএফ জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশকে ঘুরিয়ে দিয়ে প্রথমবারের মতো টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ম্যাকায়ার বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজে শেষ ম্যাচে 2 ইনিংস মিলিয়ে মোট 10 উইকেট নেন স্টার্ক, যার 6টি প্রথম ইনিংসে। এতেই সিংহাসন হারিয়েছেন জশপ্রীত বুমরা। 2024 সালের ফেব্রুয়ারিতে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা ভারতের পেসার গত 2 বছরের বেশিরভাগ সময় আসনটি ধরে রেখেছিলেন। নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি নেমে গেছেন 3-এ। ম্যাকায়ে 7 উইকেট নিয়ে 17 ধাপ লাফিয়ে 57তম স্থানে উঠে এসেছেন পেসার শরীফুল ইসলাম। ভারত সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা থামছে না। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজে থাকছে একটি টেস্ট ও 3টি ওয়ানডে। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, আফগানিস্তান সিরিজটি চূড়ান্ত, তবে ওয়ানডে সূচি ও আয়োজনের পরিকল্পনা নির্ধারণ করবে স্বাগতিক দেশ। গেল বছর আমিরাতে টি-20তে আফগানিদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ, তবে ওয়ানডের 3টি ম্যাচে হেরে যায় লিটন শান্তরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গেল 6 মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চাইলেন আরও কিছুটা সময়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির 5 দিনের কর্মসূচি, গুম প্রতিরোধে 30 আগস্ট সংসদ অভিমুখে জামায়াতের পদযাত্রা। এই ছিল মোহনা সংবাদ। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।